আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বেই 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনার পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়তে কাজ করবেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর এলাকায় ঢল নামে মানুষের। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলটির হীরক জয়ন্তী উৎসবে যোগ দিতে আসা নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘ পথ চলায় কিছু অপ্রাপ্তি থাকলেও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রাপ্তির খতিয়ানটা অনেক লম্বা। যা অর্জন বলেন বাংলাদেশের, সবকিছুর তো মূল দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের বাংলাদেশ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু সোনার বাংলা দেশ গড়ার স্বপ্ন দেখেছিল, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে বাস্তবায়ন করছে। দলটির গৌরবোজ্জ্বল অতীতের মতো ভবিষ্যতেও আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এমন প্রত্যাশা তাদের। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে। আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা উন্নত রাষ্ট্র হব। আমাদের অনেক নেতাই বলছে 40 সালে উন্নত হবে, আমি মনে করতেছি 30 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এদিকে বেলা 3:30টায় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ সময় নেতাকর্মীদের সাথে বিভিন্ন শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে চিকিৎসার জন্য তাদের নেত্রীকে দেশের বাইরে যেতে দিচ্ছে না সরকার। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থে কোনো চুক্তি হয়নি বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। ইমরুল হাসানের রিপোর্ট। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া শুক্রবার গভীর রাত থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের মহাসচিবের অভিযোগ, কারাগারে চিকিৎসা না পাওয়ায় বেগম জিয়ার অসুস্থতা বেড়েছে। দেশে যথাযথ চিকিৎসাও সম্ভব নয় বলে জানান তিনি। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে মেডিকেল বোর্ড, সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয়। এই অসুখের চিকিৎসা করতে হলে একটা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন, সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দুর্নীতির তথ্য ধামাচাপা দিতে সাংবাদিকদের এক প্রকার হুমকি দেওয়া হয়েছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর কাজ চলছে। এ বিষয়ে আরও জানতে হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, পেসমেকার বসানোর কাজ কি শেষ হয়েছে কিনা, এ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে গত শুক্রবার থেকে ভর্তি রয়েছেন এবং তার হৃদযন্ত্রের একটি পেসমেকার বসানোর কাজ চলছে বলে আমাদেরকে আসলে জানিয়েছেন
তার যে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি নেতা ডক্টর AJM জাহিদ হোসেন তিনি প্রায় 6টার দিকেই সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় এই কথাটি জানিয়েছেন যে আজ তার হৃদযন্ত্রে অর্থাৎ একটি পেসমেকার বসানো হবে। এর আগে আপনারা হয়তো জেনে থাকবেন বা না জানলে বলছি যে খালেদা জিয়ার এই হৃদযন্ত্রে কিন্তু একটি ব্লক রয়েছে এবং সেখানে স্ট্যান্ড অর্থাৎ সেখানে একটি রিং পরানো রয়েছে। তারপর থেকে গেল শুক্রবার ঈদের পরে তিনি এর বেশি অসুস্থ বোধ করছিলেন এবং এই নিয়ে মেডিকেল বোর্ড ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ড তাকে পর্যবেক্ষণ করে এবং সভায় অর্থাৎ সিদ্ধান্ত হয় বোর্ডে যে বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রের যেই গতি তাতে দেখা যাচ্ছে যে সেখানে কিছু সমস্যা তারা পান এবং তারপরে বোর্ড সিদ্ধান্ত নেয় যে বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে একটি পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয় এবং সেই পেসমেকারটি যে বসাতে শুরু করেছে বা সেই পেসমেকার বসানোর জন্য চিকিৎসা শুরু করেছে বা অপারেশন যেটাকে বলি শল্য চিকিৎসা সেটা কিন্তু শুরু করেছেন বলে আমাদেরকে ডক্টর জাহিদ জানিয়েছেন। তো এই পর্যন্ত আমরা আসলে আর কোনো খবর নিতে পারিনি যেহেতু চিকিৎসকদের বেশিরভাগেরই ফোন বন্ধ রয়েছে। তবে যতটুকু শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে একেবারে শেষ পর্যায়ে রয়েছে তার পেসমেকার বসানোর সেই চিকিৎসাটি বা সেই অপারেশনটি। তো এই মুহূর্তে এই হচ্ছে সর্বশেষ তথ্য। জানছিলাম হাসপাতাল থেকে খালেদা জিয়ার পেসমেকার বসানোর খবর। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন মানবিক দিক বিবেচনায় যে আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সে আইনে তাকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই। সকালে একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তবে আইনমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আমি যতটুকু জানি আজকে কিছুক্ষণ আগে থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের অসুখ। কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না। মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা শর্ত হলো উনি বিদেশে যেতে পারবেন না। সেই শর্তটা যদি উইথড্র করে নেয় তাহলে কিন্তু এক্সিস্টিং আইনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেন। অতএব আইনমন্ত্রী মহোদয়ের এই ধরনের বক্তব্য জাতির সাথে তামাশা এবং জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস মাত্র। বহুল আলোচিত সমালোচিত রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনের 2য় দফার তলবেও হাজির না হয়ে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। 12 লাখ টাকা ছাগল কাণ্ডে আলোচনায় আসেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। সাদেক এগ্রো থেকে তার ছেলে ইফাত 12 লাখ টাকায় কুরবানির ছাগল কেনেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বের হয়ে আসে মতিউরের থলের বিড়াল। এরপর থেকেই তার অঢেল সম্পদের খবর প্রকাশ পায় গণমাধ্যমে। এমন প্রেক্ষিতে মতিউরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর তার এই অঢেল সম্পত্তির বিষয়ে অনুসন্ধানে 3 সদস্যের কমিটি করেছে দুদক। মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুদকের তলবে হাজির না হয়ে লিখিত বক্তব্য জমা দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা। লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের
দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করা সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এখনও সিদ্ধান্ত নেয়নি দুদক। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ বলে মনে করে সিপিডি। এর ফলে আগামী বছরে 18,000 কোটি টাকা লোকসানের মুখে পড়বে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এদিকে জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে বিপুল পরিমাণ ভর্তুকি এবং বৈদেশিক ঋণের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে খাত। রাজধানী মহাখালীতে জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে বাজেট পর্যালোচনায় বক্তারা এমন মন্তব্য করেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পিক আওয়ারে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় 14,000 মেগাওয়াট, অথচ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 30,700 মেগাওয়াটেরও বেশি। এ কারণে ক্যাপাসিটি চার্জ ও রক্ষণাবেক্ষণ খরচের নামে অপচয় হচ্ছে বেশি। গবেষণা প্রতিবেদনের এমন তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম বলেন, এরপরও লোডশেডিংয়ে নাকাল ব্যবসা বাণিজ্য। একদিকে এক্সেস ক্যাপাসিটি, আবার আরেকদিকে লোডশেডিং, একেবারে ফুললি কন্ট্রাস্টিং একটা সিনারিও। বিপিডিবির লস এই এক বছরের ভিতরে আগামী 2025 সালের শেষে গিয়ে 196% বাড়বে, 18,000 কোটি টাকা নেট লসে গিয়ে পৌঁছবে। ইজ ইট এ বেয়ারেবল থিং? অফকোর্স নট। কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জ্বালানি উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। সবাই বিদ্যুৎ পাবে এবং জিরো লোডশেডিংয়ে চলে গেল, যেই 2টা লক্ষ্য অর্জনে সরকার ব্যর্থ হয়েছে এবং শতভাগ ব্যর্থ হয়েছে। প্ল্যানের মাধ্যমে পলিসি করছি, পলিসির করে প্ল্যানিং করছি না, কারণ আমাদের সমস্যাগুলো সবসময় ফায়ার ফাইটিং, কস্টিং আমাকে কমাতেই হবে। তবে এসব বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রধান লক্ষ্য ছিল সবার জন্য সরবরাহ নিশ্চিত করা। আমাদের এখনো 7 থেকে 8 ঘন্টা অ্যাভারেজ ডিজেল চালাতে হচ্ছে। আমদানি যেহেতু কমে যাচ্ছে, সেই কারণে এখানেও তার একটা ইম্প্যাক্ট পড়বে। ওয়ার্ল্ড ফুয়েল প্রাইস কমলো, কিন্তু বিকজ অফ দ্য ইনফ্লেটেড ডলার প্রাইস, দাম যেটা অ্যাডজাস্ট করতে সেটা করে কিন্তু আমরা করতে পারছি না। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা দফতরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেন। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। এর আগে সকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিদায়ী সেনাপ্রধানকে বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এদিকে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই গণমাধ্যমের মুখোমুখি হন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় বাহিনীকে সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান নতুন দায়িত্ব পাওয়া সেনাপ্রধান। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন।
তো পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।